আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। অনেকটা সময় পেরিয়ে এসেছি আমরা এই কোভিড জীবনকে সঙ্গে নিয়ে। আমরা কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছি, বিশেষ করে যারা স্টুডেন্ট, অনলাইনে পড়াশোনা, পরীক্ষা দেওয়া, রেজাল্ট বেরোনো, একের পর এক ধাপে ধাপে আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছি, আরো বেশ কিছু পথ বাকি রয়েছে। আমাদের ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, জয়েন্ট রেজাল্ট বেরিয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে সিলেকশন শুরু হয়ে গেছে। কাউন্সেলিং এর মধ্যে দিয়ে চলেছে এই মুহূর্তে আমরা, কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকের মনে নানান রকমের প্রশ্ন আসছে যে কাউন্সেলিং এ করতে গিয়ে ঠিক কি কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে, কি কি ভাবে চলবো, এই সমস্ত কিছু প্রশ্নকে মাথায় রেখে আজকে কি হতে চাই অনুষ্ঠানের বিষয় আমরা রেখেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে ই কাউন্সেলিং। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট মানুষ এসেছেন, তাদের সাথে আলাপ করিয়ে দেবো। আমার পাশে রয়েছেন প্রফেসর দিলীপ কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এবং তার পাশে রয়েছেন ডক্টর দিব্যেন্দু কর, রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা সরাসরি এই সংক্রান্ত বিষয় মানে ই কাউন্সিলিং নিয়ে কোনো প্রশ্ন করতে হলে সরাসরি ফোন করতে পারেন। স্যাররা রয়েছেন তার উত্তর দেওয়ার জন্য। ফোন নাম্বারগুলো জানেন, তাও একবার বলে দিচ্ছি, 24235222 এবং 24235223 এই নম্বরে। স্যার, চলে আসছি। আজকে আমাদের তো শুরু হয়ে গেছে কাউন্সিলিং, আমরা সবাই মোটামুটি জানি। কতগুলো পর্যায়ে কাউন্সিলিং হবে? প্রথমে বলি, এবছর যেহেতু জয়েন্ট এন্ট্রান্স মেইনের পরীক্ষা এখনো হয়নি, যেটা দিল্লির পরীক্ষা, সুতরাং দুটো কাউন্সেলিং হবে। একটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা দিয়েছে তাদের জন্য 3টে রাউন্ড, তারপরে যারা জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা দিয়েছে তাদের জন্য আরো একটা রাউন্ড। এই 3টার একটা হচ্ছে অন্তত, এর চেয়েও প্রয়োজন অনুযায়ী এর চেয়েও বেশি হতে পারে। আচ্ছা, আর আমাদের তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবারে প্রথম জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সেলিং শুরু হয়েছে, রেজিস্ট্রেশন শুরু হয়েছে 12 তারিখ। আগামীকাল 25 তারিখ রেজিস্ট্রেশন করার শেষ দিন। আমরা জানি যে এবছর 88,129 জন ফর্ম ফিল আপ করেছিল এবং তার মধ্যে 73,119 জন পরীক্ষা দিয়েছে এবং 72,298 জন র্যাঙ্ক করেছে। স্যার, আপনার কাছে আসবো যে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? তো এই ব্যাপারে প্রথমেই যেটা বলবো যে পশ্চিমবঙ্গের মোট 116খানি সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসি পড়ানোর জন্য এবং তার ভর্তির দায়িত্বে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এখন যেটা চলছে সেটা কাউন্সেলিং। তো এই কাউন্সেলিং এর মাধ্যমেই ছেলেরা ভর্তি হবে বিভিন্ন 116টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তো সেক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রী মনে করে যে রেজিস্ট্রেশন ছাড়া ভর্তি হবো, তাহলে তো হওয়াটা অমূলক। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অবশ্যই করা কর্তব্য। এবং যেহেতু আমাদের রেজিস্ট্রেশন পর্ব চলছে এবং এটা 25 তারিখ অথবা আগামীকাল অবধি হবে, সুতরাং যারা করেছে তারা নিশ্চয়ই প্রসেসের মধ্যে আছে এবং অনেকে কমপ্লিট করেছে। এবং বেশ কিছু ছাত্রছাত্রী যারা করতে ইচ্ছুক, হয়তো এখনো করে উঠতে পারেনি, তাদেরকে অনুরোধ অতি অবশ্যই তাড়াতাড়ি যতটা সম্ভব রেজিস্ট্রেশন পর্বটা কালকের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন। স্যার, আমরা প্রতি বছর একরকম হয়, এবছর কিন্তু একটু আলাদা। একবারে আমরা নিউ নরমালের মধ্যে দিয়ে চলেছি এবং যা কিছু সবটাই অনলাইন। ধরুন কেউ প্রথম রাউন্ডে মিস করে গেছে, সে কি করবে? এবছর একটা নতুন যে বেশ কতগুলো নতুন নিয়ম চালু হয়েছে এবছর। সেই নিয়মগুলো প্রথমত ক্যান্ডিডেট বলবো, কাউন্সেলিং নোটিফিকেশনটা ওয়েবসাইটে আছে, ভালো করে দেখতে। তার মধ্যে একটা যে প্রশ্ন আপনি করলেন, এবছর প্রত্যেকটা রাউন্ডেই যে কোনো ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে এবং নতুন রেজিস্ট্রেশন করে সে নতুন ভাবে তার চয়েস ফিলিং করা, অন্যান্য কাজগুলো করা প্রত্যেকটা রাউন্ডে সে করতে পারবে। মানে আজকে যারা অনুষ্ঠান শুনছো তাদের কাছে কিন্তু এটা একটা দারুণ খবর যে যদি একবার মিস করে যায়, এবছরের জন্য কিন্তু প্রত্যেকটা রাউন্ডে আবার একটা করে চান্স রয়েছে। স্যার, আপনার কাছে আসবো যে রেজিস্ট্রেশন ফিজ, এই নিয়ে অনেকেই নানান রকম চিন্তা ভাবনা করছেন, এই সম্পর্কে আপনি কি বলবেন? যারা
জয়েন্ট এন্ট্রান্স র্যাঙ্ক করেছে হুম। এবং যারা এখন পার্টিসিপেট করছে জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং, তাদের জন্য কোনো রকম ফিয়ার প্রভিশন নেই। তারা বিনা পয়সায় যে কোনো রাউন্ডে, প্রথম রাউন্ডে যদি কোনোভাবে মিস করে যায়, স্যার যেটা বললেন, তাহলে যে কোনো রাউন্ডেই তারা পার্টিসিপেট করলে তাদের জন্য কোনো ফি বরাদ্দ নেই। কিন্তু এরপরে যখন আমাদের জেই মেন্সের এক্সক্লুসিভ যারা ক্যান্ডিডেট আছে, তারা যদি পার্টিসিপেট করতে চায়, তখন জেই মেন্সের একটা পরীক্ষা স্যার যেটা বলেছেন যে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হবে, তাদের ক্ষেত্রে হয়তো একটা নমিনাল ফিস আমরা ধার্য করব। স্যার, রেজিস্ট্রেশনের সময় যেহেতু এখন পুরোটাই অনলাইন চলছে, যে ক্যান্ডিডেট বসবেন সেই সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে বসবেন? হ্যাঁ, এইটা প্রত্যেক ক্যান্ডিডেটকেই আমি অনুরোধ করব একটু আগে থেকে নিজেকে প্রস্তুত করে দিতে। যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট বা এমন কোনো দলিল যেটাতে তার জন্ম তারিখটা জানা যায়। নাম্বার 2 হচ্ছে গিয়ে ক্লাস 10 এর মার্কশিট, কারণ ক্লাস 10 এর ইংরেজির নম্বরটা কোনো কোনো কোর্সে খুব প্রয়োজনীয়। তারপরে হচ্ছে ক্লাস 12 এর মার্কশিট, তারপরে হচ্ছে এই তিনটে তো সবার ক্ষেত্রে কমন। তারপরে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল বা অধিবাসী, তাদের ডোমিসাইল সার্টিফিকেট, অবশ্য ডোমিসাইল সার্টিফিকেট সম্বন্ধে পরে আরেকটু বক্তব্য রাখা হবে। এবং যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তাদের ক্যাটাগরি সার্টিফিকেট। যারা পিডব্লিউডি মানে পার্সনস উইথ ডিসএবিলিটিস, তাদের পিডব্লিউডি সার্টিফিকেট। এবং যারা টিএফডব্লিউ বা টিউশন ফি ওয়েভার স্কিমে অ্যাপ্লাই করেছে, তাদের ইনকাম সার্টিফিকেট। এইগুলো আগে থেকে রেডি রাখতে হবে। শুধু তাই নয়, কথাটা হচ্ছে এই ডকুমেন্টগুলো অরিজিনালগুলো আগে থেকে স্ক্যান করে পিডিএফ কনভার্ট করে তাকে রেডি রাখতে হবে। কারণ এবার যেহেতু সবকিছু ডিস্টেন্স মোডে হচ্ছে, সব ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের সময় ওই পিডিএফ কপিগুলো সে সিস্টেমে আপলোড করবে। এই ডকুমেন্টগুলো যেন প্রত্যেকের তৈরি থাকে। আমরা এই নিয়ে আগের সপ্তাহে কথা বলছিলাম, তখন একটি ফোন এসেছিল যে তার মাধ্যমিকের মানে এজ প্রুফ, যেটা আর কি অ্যাডমিট কার্ড আমরা বলি, সেটি সে মিস করেছে, থানায় জমা দিয়েছে। তো এই এজ প্রুফের ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট বললেন যে যে কোনো কিছু নিয়ে বসা, সেইগুলো কি কি? যে কোনো সরকারি দলিল, হ্যাঁ। যেরকম তার মার্কশিট হতে পারে, কোনো কোনো বোর্ডে আমরা দেখেছি মার্কশিটও ডেট অফ বার্থ লেখা থাকে, অথবা তার বার্থ সার্টিফিকেট হতে পারে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি তো না থাকে, যে কোনো সরকারি দলিল। মনে রাখতে হবে বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থের জন্য কিন্তু আমরা আধার কার্ড অ্যাকসেপ্ট করছি না। আচ্ছা। কারণ আধার কার্ডে কিন্তু সবসময় ডেট অফ বার্থ, আজকাল যেগুলো হচ্ছে ডেট অফ বার্থ ভেরিফাই করে আধার কার্ড ইস্যু হচ্ছে, কিন্তু আগেকার দিনে কিন্তু ডেট অফ বার্থ ভেরিফাইড হতো না। সেই কনফিউশন থেকে বেরিয়ে আসার জন্য আধার কার্ড আমরা নিচ্ছি না। যে কোনো সরকারি দলিল যাতে তার ডেট অফ বার্থ লেখা আছে। স্যার, এই শুনলাম আমরা যে আগে থাকতে পিডিএফ করে নিতে হবে যাতে আপলোড করার সময় সমস্যা না হয়। যখন সে রেজিস্ট্রেশনে বসবেন কি কি ভাবে সে আপলোড করবেন সমস্ত ইনফরমেশন গুলো? এখানে যে 7 দফা ডকুমেন্ট, অবশ্য সবার ক্ষেত্রে সবটা প্রযোজ্য নয়, সেগুলি যে কোনো স্ক্যানার মেশিনে মূলত কালার হতে হবে, অরিজিনাল থেকে স্ক্যান করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে একটা প্রবণতা রয়েছে যে হয়তো তার ফটোকপি থেকে স্ক্যান করে সেটা আমাদের কাছে পাঠাচ্ছে, আপলোড করছে। তো আমাদের যারা ভেরিফায়ার আছেন তাদের অনেক সময় কনফিউজড হচ্ছে যে অ্যাকচুয়াল অরিজিনাল তো দেখতে পাচ্ছে না। ন্যাচারালি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন অরিজিনাল তাদের যে ডকুমেন্ট যেগুলি, সেগুলো কালার স্ক্যান কপি, সেগুলো যেন আপলোড করে, তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় ওগুলোকে যাচাই করা, যে প্রকৃত যাচাই হচ্ছে কিনা। এবং স্যার যেটা বলেছেন যে এটা মূলত 150 ডিপিআই, এই ইমপ্রেশনে যদি স্ক্যান করে সেই ডকুমেন্টটা আপলোড করে, তাহলে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, মানে আগে থাকতে পুরো বিষয়টা করে নিতে হবে। একটা জিনিস বলি যে অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে, যেহেতু এই সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, জেরক্সের দোকান বা স্ক্যান
প্রত্যেকের বাড়িতে স্ক্যানার থাকে না, তো সেক্ষেত্রে কি সে মোবাইলে তুলে পিডিএফ করে পাঠাতে পারে? না, এই ব্যাপারটা জয়েন্ট, হ্যাঁ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কখনোই কোনো ছাত্রছাত্রীকে উপদেশ দেবে না যে মোবাইলে স্ক্যান করে সেটাকে জাস্ট পাঠানো। আচ্ছা। কারণ মোবাইলে যে ইমপ্রেশনটা হয় সেটা অনেক সময় ডিস্টর্টেড হতে পারে, তারপরে প্রকৃত যাচাই আমাদের ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। আচ্ছা। সেই জন্য আমরা মূলত বলে থাকি যে ছাত্রছাত্রীরা যে কোনো স্ক্যানার মেশিন, তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অনেক রকম প্রভিশন করেছে এবছর, সেগুলো হয়তো আলোচনা আমরা পরে করছি। তো মূলত স্ক্যানার মেশিনই স্ক্যান করে সেগুলোকে আপলোড করাটাই বাঞ্ছনীয়। মানে যারা এই পর্যন্ত অনুষ্ঠান শুনলে তারা মোটামুটি বুঝতে পেরে গেলে যে কি কি করতে হবে কি কি করতে হবে না। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি করতে পারো। আমাদের কিন্তু সঙ্গে আজকে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং এর দুজন বিশিষ্ট মানুষ। চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর ফিরছি আবার সঙ্গে থাকুন। আগে বেশ খানিকটা আলোচনা করেছিলাম, আরো আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন ফোনে, ইতিমধ্যে চলে যাবো তার কাছে। হ্যালো, আমি রোমিং হাজার বলছি আমতপুরে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি শ্রমিক হাজরা বলছি থেকে। আমার ব্যাংক জয়েন্টে 7,000 হয়েছে, তো এখন রেজিস্ট্রেশন চলছে। এবার আমার রেজিস্ট্রেশনে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কি পরে সংশোধন করতে দেবে? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। চলো, প্রশ্নটা কি? রেজিস্ট্রেশনে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কি সেটা সংশোধনের কোনো রাস্তা আছে? রেজিস্ট্রেশনের দিন কিন্তু আগামীকাল পর্যন্ত। বলুন স্যার। প্রথমে উত্তরটা বলি, রেজিস্ট্রেশন করতে গিয়ে কি ধরনের ভুল হলো সেটার উপরেই এটা নির্ভর করে। প্রথমত রেজিস্ট্রেশন করতে গিয়ে কিন্তু ক্যান্ডিডেটকে শুধু ক্যান্ডিডেট পরীক্ষার সময় যে ইনফরমেশন গুলো দিয়েছিল সেটা অটোমেটিক সিস্টেমের মধ্যেই আছে। নতুন দিতে হয় তাকে শুধু মোবাইল নাম্বার, ইমেইল আইডি। এগুলো যদি ভুল হয় বা কোনো কোনো তার ব্যাংকের ডিটেল, সেগুলো আপনারা যদি সরাসরি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে টেলিফোন নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করেন, তাহলে আমরা সেই আপনার ভুল কারেকশনের ব্যবস্থা করে দেবো। স্যার, এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের কাছে চলে আসছে, সিএসসি কমন সার্ভিস সেন্টার, এটা কি? কমন সার্ভিস সেন্টার যেটা এবছর আমরা প্রথম করেছি খুব ম্যাসিভলি, দেখা যাচ্ছে এবারে আমাদের কাউন্সিলিং মূলত অনলাইন বেসড ফুললি। কারণ গতবার যেটা ছিল যে ছেলেরা ডকুমেন্টগুলি সংশ্লিষ্ট রিপোর্টিং সেন্টারে গিয়ে দেখাতো এবং রিপোর্টিং সেন্টার যদি দেখে স্যাটিসফাইড হতো তাহলে তাকে যোগ্যতা মান অনুযায়ী তার কাউন্সিলিং হতো এবং অ্যালটমেন্ট হতো। তো এবারে আমরা এই প্রসেসটা পুরোটাই অনলাইন বেসড করেছি, সুতরাং সশরীরে আসার দরকার নেই কোনো ক্যান্ডিডেটকে। তো ডকুমেন্টগুলো তাহলে কি করবে, তারা আপলোড করবে তাদের কম্পিউটারের থ্রু দিয়ে। এখানে যে সমস্যাটা অনেক ক্ষেত্রে আপনি একটু আগেই বলেছিলেন যে বেশ কিছু ক্যান্ডিডেটের সমস্যা হচ্ছে তার বাড়িতে স্ক্যানার নেই বা কম্পিউটার নেই, তাহলে সেই সব ক্যান্ডিডেটরা কি করবে? আমরা সমস্ত ক্যান্ডিডেটের কথা ভেবেই এবার যেটা করেছি, কমন সার্ভিস সেন্টার যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটার সংখ্যাটা বেশ বড়, সেটা হচ্ছে 17,000-এরও বেশি। তো সেই কমন সার্ভিস সেন্টারগুলোকে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যেটা করা হয়েছে, এই সমস্ত 17,000 যে কমন সার্ভিস সেন্টার, তো কোনো ক্যান্ডিডেট যদি সেখানে গিয়ে অ্যাপ্রোচ করে তাহলে তারা নির্খরচায়, মানে কোনো রকম খরচা দিতে হবে না, সেই খরচাটা বেয়ার করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেখানে তারা আপলোডিং এর যা করণীয় সমস্তটাই ওই কমন সার্ভিস সেন্টার করে দেবে। ঠিক আছে, ছেলেরা বুঝবে কি করে যে কমন সার্ভিস সেন্টারটা কোথায় আছে, আমার বাড়ি থেকে কত দূর, ইত্যাদি ইত্যাদি। তো সে জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে যদি যায়, সেখানে কমন সেন্টারের একটা লিস্ট দেওয়া আছে। ওই 17,000 কিভাবে দেওয়া আছে না, জেলা ভিত্তিক। তো কোনো ক্যান্ডিডেট সে যদি পূর্ব বর্ধমানের হয়, তা পূর্ব বর্ধমানে ওখানে যদি ক্লিক করে তাহলে পূর্ব বর্ধমানে মানে কোন ব্লকে, কোন গ্রাম পঞ্চায়েতে এই সমস্ত কমন সার্ভিস সেন্টারগুলি আছে সেগুলি সে দেখতে হবে। শুধু তাই নয়, এবার কোথায় আছে লোকেশনটা জানার জন্য হয়তো দেখা গেল যে পূর্ব বর্ধমানে কোনো একটি গ্রাম পঞ্চায়েতে এটা আছে তার বাড়ির কাছে, কিন্তু সে জানে না লোকেশনটা। তখন সে কি করবে, সেখানে সংশ্লিষ্ট যিনি আধিকারিক আছেন কমন সার্ভিস সেন্টারে,
তার ফোন নম্বরও দেওয়া আছে। তো ক্যান্ডিডেট ফোন করে জানতে পারবেন এবং কখন খোলা থাকে ইত্যাদি ইত্যাদি, বা আরো কিছু যদি জ্ঞাতব্য বিষয় থাকে তাহলে তারা সরাসরি ফোন করে কমন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করবে এবং যাবে এবং সমস্ত রকম সহযোগিতা কমন সার্ভিস সেন্টারের তরফ থেকে করবে। তার জন্য কোনো রকম খরচা মানে দিতে হবে না ক্যান্ডিডেটদেরকে। আশা করি আর কোনো ক্যান্ডিডেটের অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক, আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন আরো একজন বন্ধু, চলে যাবো তার কাছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি বেহালা চৌরাস্তা থেকে কৌশিক দাস বলছি। বলুন। আমি দীপেন্দু স্যারের কাছে একটা ব্যাপার জানতে চাইছি। আমার ছেলের তো ফর্ম ফিল আপ করেছি, কিন্তু সবাই বলছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্বিনেশন না থাকলে নাকি ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। তো আমার ছেলের তো কম্বিনেশনটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেছে, তাহলে কি ইঞ্জিনিয়ারিং করতে পারবে না? কম্পিউটার সায়েন্সটা আছে কিন্তু ম্যাথটা 4 সাবজেক্ট হয়ে গেছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স নিয়ে কি আমার ছেলে করতে পারবে? বলি, আমার নাম কৌশিক দাস, আমি বেহালা চৌরাস্তা থেকে বলছি। কৌশিক বাবু, আপনার ছেলের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন আমাদের একটা ইনফরমেশন বুলেটিন বার হয়েছিল, সেটা আমাদের ওয়েবসাইটে এখনো আছে। তো সেখানে ন্যূনতম যে যোগ্যতা বা ন্যূনতম যে কোয়ালিফিকেশন বা কি কি সাবজেক্ট থাকতে হবে তাহলে সে পরীক্ষায় বসতে পারবে ইত্যাদি সেই ইনফরমেশন বুলেটিনের মধ্যে দেওয়া ছিল। তাতে যেটা বলা আছে যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে এবং আরেকটি সাবজেক্ট সেখানে তার বায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা কম্পিউটার সায়েন্স, এটা 3 নম্বর সাবজেক্ট। সুতরাং কম্পালসারি সাবজেক্ট হিসেবে যদি তার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স না থাকে তাহলে সে ইঞ্জিনিয়ার হতে পারবে না। তো এখানে আপনার ছেলের যে ঘটনাটি ঘটেছে, সে তো ম্যাথামেটিক্সের হয়তো উত্তীর্ণ হতে পারেনি বা নেই, যাই হোক, তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হওয়ার তার পসিবিলিটি নেই, বিশেষ করে পশ্চিমবাংলা। তো সে ফার্মাসির জন্য নিশ্চয়ই যোগ্যতা অর্জন করেছে। তো এইটুকুই বলতে পারি আর কি। স্যার, আমরা আলোচনা করছিলাম যে এই ডকুমেন্ট নিয়ে, তো যেটা আপনি বললেন যে খুব কাছাকাছি এবং সেখানে নিখরচায় তারা গিয়ে জমা দিতে পারবে। সিএসসি ছাড়া কি আর মানে ওখানেই রেজিস্ট্রি করতে হবে, এছাড়া কি আর করতে পারবে নাকি? না, আমরা এটা কখনোই বলিনি। কারণ বাড়িতে যদি কম্পিউটার থাকে বা স্ক্যানারের প্রভিশন থাকে তো বাড়ি থেকে করতেই পারে। এছাড়া বিভিন্ন জায়গায় যার যেখানে সুবিধা হবে। আচ্ছা, কিন্তু আপামর মানে ছাত্রছাত্রী এবং বিশেষ করে গ্রাম বাংলার ছাত্রছাত্রীদের কথা ভেবে, বিশেষ করে এই সমস্ত ফেসিলিটি গুলো তো গ্রামে নেই, তো তারা যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হয় সেই জন্যই আমরা কমন সার্ভিস সেন্টারটা এই বছর চালু করেছি। মানে এটা ছাড়াও হতে পারে। স্যার, আপনার কাছে আসবো। আপনার কথা প্রসঙ্গে একবার ডোমিসাইল সার্টিফিকেট এই শব্দটা আমরা শুনলাম, এসসি এসটির ক্ষেত্রে এটা কি মানে জমা দিতেই হবে? হ্যাঁ, এখানে বলি যে ডোমিসাইল সার্টিফিকেট যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল বা বাংলায় বলা উচিত বোধহয় অধিবাসী, তাদের ক্ষেত্রে সার্টিফিকেটটা প্রয়োজনীয়। এবং এটা অবশ্য আমাদের যে ইনফরমেশন বুলেটিনটা 2019 সালের 17 অক্টোবর পাবলিশ হয়েছিল তখন থেকেই সবার জানা উচিত। কিন্তু ইদানিং দেখা গেছে যে বেশ কিছু ছাত্রছাত্রী তারা এই ডোমিসাইল বা অন্যান্য সার্টিফিকেট গুলো আগে থেকে সংগ্রহ করে রাখেনি। করে রাখা উচিত ছিল, কারণ সে যখন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করেছে তার এই সার্টিফিকেট গুলো তৈরি করে রাখা উচিত ছিল। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তারা রাখেনি। এখন বর্তমান পরিস্থিতিতে সরকারি অফিসগুলো থেকে এই ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটা খুব বৈপ্লবিক ডিসিশন নিয়েছে যে এসব ক্ষেত্রে ছাত্র বা ছাত্রী তাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে, কি কাগজের উপরে, হাতে লিখে নয়। আমাদের ওয়েবসাইটে এই ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত একটা নোটিশ আছে। নোটিশের 2য় পাতায় এই ফরম্যাটটা দেওয়া আছে। এই ফরম্যাটটা ডাউনলোড করে প্রিন্ট করে তাতে যেখানে যেখানে নিজের নাম ইত্যাদি লিখতে হবে এগুলো লিখে নিজে সই করে জমা দিতে হবে। এবং তাতে ক্যান্ডিডেট বলছে যে আমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল, কিন্তু বর্তমানে আমি সার্টিফিকেট জোগাড় করতে পারছি না, আমাকে ডোমিসাইল হিসেবেই গণ্য করা হোক এবং আমি পরবর্তীকালে যখন যে কলেজে ভর্তি হব সেখানে তাদের প্রয়োজন মতো আমি ডোমিসাইল সার্টিফিকেট অরিজিনাল
জমা দেব। ক্যান্ডিডেটের এই স্বীকৃতির উপরে ভিত্তি করে আমরা ধরে নিচ্ছি যে ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল এবং তার ক্যান্ডিডেচার আমরা প্রসেস করে দিচ্ছি। এটা একটা বড় সুবিধা দেওয়া হচ্ছে। এবার ধরুন স্যার, আপনি যেটা বললেন যে যারা পায়নি তারা এটাকে ডাউনলোড করে সেখানে লিখে দিতে পারে। এবার ধরুন অনেকের ক্ষেত্রে যেটা হয়, খুব সামান্য হলেও হয় যে নাম বা জন্ম তারিখ ভুল এলো, সেক্ষেত্রে কি হবে? এখানে বলছি, ভারতবর্ষের সমস্ত পরীক্ষাতেই ক্যান্ডিডেটের যে আইডেন্টিফিকেশন ফিল্ড, এটা ধরা হয় তার নাম, বাবার নাম, যদি সে না দিতে চায় তাহলে নট অ্যাপ্লিকেবল এনএ লিখতে পারে, মায়ের নাম, আবার যদি মায়ের নাম যদি না লিখতে চায় এনএ লিখতে পারে, জন্ম তারিখ এবং ডোমিসাইল এবং জেন্ডার। এই 6টা ক্রাইটেরিয়া থেকে একটা ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করা হয় যে কোনো পরীক্ষায়। এবং এই পরীক্ষার অ্যাপ্লিকেশনগুলো যখন হয়েছিল নভেম্বর মাসে, তখন থেকেই কিন্তু আমরা বারবার ক্যান্ডিডেটদের সাবধান করেছি যে এইগুলোতে যেন কোনো ভুল না হয়, কারণ এগুলোতে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আমরা ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করতে পারছি না। সমস্যাটা বুঝতে হবে যে একজন ক্যান্ডিডেটের নামে আরেকজন ভর্তি হলো কিনা, সেটা একটা বড় সমস্যা এবং তার একটা সম্ভাবনা সবসময় থেকে যায়। এবং নাম বা অন্য কোনো পরিবর্তন কিন্তু ওই নভেম্বর মাসে সেই সুযোগ ছিল, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। তবে এখানে যদি ধরা পড়ে এখনো নামের ভুল আছে, তখন তাকে কি করতে হবে? আমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাকে আটকাচ্ছি না। আমরা এখানে আমাদের ইনফরমেশন বুলেটিনও লেখা আছে, ক্যান্ডিডেট ফাইনালি যখন ভর্তি হবে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে, সেখানে গিয়ে সেই শিক্ষা কেন্দ্রের প্রয়োজন মতো সে এফিডেভিট করতে হবে বা যা করতে হবে, ডিক্লারেশন দিতে হবে, সেখানে গিয়ে করে দেবে। কারণ কি, এটা বুঝতে হবে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু কারোর নাম নিয়ে এটা আদালত নেই, সেই অধিকার আমাদের নেই। একজন ক্যান্ডিডেট একটা নামে অ্যাপ্লাই করেছে, আমরা সেই নামে তাকে অ্যাডমিট কার্ড দিয়েছি, সেই নামে তাকে র্যাঙ্ক কার্ডও দিয়েছি। প্রাথমিকভাবে যে ক্যান্ডিডেট যদি নামের স্পেলিংটা ভুল লেখে, সেই ভুলটা তাকে শোধরাতে হবে সেই ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে, যে তাকে রেজিস্ট্রেশনটা দেবে, সেই রেজিস্ট্রেশনটা করার সময় তাকে নামটা ওখানে গিয়ে ঠিক করে দিতে হবে। মানে একদম শুরু থেকেই যদি কেউ ভালো করে নজরে রাখে বা রাখো তোমরা, তাহলে কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলোকে এড়ানো যেতে পারে। স্যার, এখন যেটা হয়েছে যে অনলাইনে সমস্ত কিছু, আমাদের পড়াশোনা থেকে রেজাল্ট বেরোনো থেকে সবকিছু, অনেকে হয়তো হার্ড কপি রেজাল্টে পায়নি, তারা কিভাবে রেজিস্ট্রি করবে, এই প্রশ্নের উত্তরে আসবো আমরা আপনার কাছে। তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন একজন বন্ধু, চলে যাবো তার কাছে। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি কুচবিহার থেকে সুনীল কুমার দাস বলছিলাম। বলুন। অ্যাকচুয়ালি আমার ছেলে এবছর জয়েন দিয়েছে, 17,000 সামথিং র্যাঙ্ক হয়েছে। আমি কলকাতার কতগুলো কলেজে যুক্ত করেছিলাম, কিন্তু সেখানে বলছে যে 60% ছাড়া তারা ভর্তি নেবে না। তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে তার নিয়ম আছে 35%। তারা 60% বলছে। আমি যদি জয়েন্ট কাউন্সিলিং এর পরে সেখানে যাই, তারা যদি না নেন, আমি কলেজগুলোর নামও বলতে পারি, আশা করি বলা ঠিক হবে না। স্যার, আপনি কি বলবেন? এখানে বলি, আপনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। কোচবিহার থেকে সুনীল বাবু, আমাদের এই ইনফরমেশন বুলেটিনটা ওয়েবসাইটে সেই অক্টোবর মাস থেকে আছে, একটু দেখুন কোন কলেজে কোন বিষয়ে ভর্তি হতে হলে কত পার্সেন্ট নম্বর পেতে হবে, সেটা ইনফরমেশন বুলেটিনে লেখা আছে। এ নিয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। এবং আপনাকে যে আপনি যেটা বললেন 60% পেতে হবে, এটাও কিন্তু ঠিক নয়। আপনার ছাত্র ছেলে বা মেয়ে ক্যান্ডিডেট যে নম্বর পেয়েছে, সেই নম্বরে তার পছন্দ অনুযায়ী বেস্ট যে কলেজটায় সে পছন্দ করবে, সেখানে তার সে অ্যালটমেন্ট পাবে, সেটুকু আমরা আপনাকে কথা দিতে পারি। ডক্টর কর, আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরে আসবো, তবে আমাদের সময় হয়ে গেছে। এখন সংবাদ এক নজরে দেখে নিয়ে আবার ফিরবো আলোচনায়, সঙ্গে থাকুন। যে যদি কেউ হার্ড কপি না পায়, সফট কপি রয়েছে তার কাছে, সেক্ষেত্রে কিভাবে সে অ্যাপ্লাই করতে পারে? হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করছি
বেশ কিছু কাউন্সিল বা বোর্ড তারা এখনো হায়ার সেকেন্ডারি যারা উত্তীর্ণ হয়েছে তাদের অরিজিনাল মার্কশিট হয়তো ইস্যু করতে পারেনি বা যাই হোক ছাত্রের কাছে পৌঁছায়নি। সেক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে দেখা গেছে যে ডিজি লকার বেশ কিছু বোর্ড বা তারা মেনটেন করছে, সেখান থেকে যদি কোনো সার্টিফিকেট মানে ডিজিটালি কোনো সার্টিফিকেট যদি তারা আপলোড করে থাকে, পেয়ে থাকে এবং আপলোড করে থাকে, তাহলে আমরা সেটাকে গ্রাহ্য করি। এছাড়াও বেশ কিছু দেখা যাচ্ছে যে বোর্ড বা কাউন্সিল তারা তাদের যে ছাত্রছাত্রীরা যে উত্তীর্ণ হয়েছে বা তাদের মার্কস বলুন, সেটা সরাসরি তাদের ওয়েবসাইটে দিচ্ছে বা দিচ্ছে না, এরকম হচ্ছে। সেটা সরাসরি স্কুলে পাঠাচ্ছে। তখন স্কুলের যিনি প্রিন্সিপাল বলুন, হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস, তিনি যদি সেটা সার্টিফাই করেন যে হ্যাঁ ও ওই মার্কস পেয়েছে, এবং পরবর্তী পর্যায়ে আমরা ওকে অরিজিনাল মার্কশিট দেওয়া হবে, তো সেক্ষেত্রে আমরা আপাতত এগুলোকে অ্যালাউ করছি। স্যার ধরুন দুটো রেজাল্ট, সেই ক্ষেত্রে একটা কনফিউশন থেকে যায় ক্লাস 12-এর। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা দেখা গেছে বেশ কিছু বোর্ডে এই যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা বা রিভিউ পরীক্ষার ব্যবস্থা আছে। এখানে ক্যান্ডিডেটের ফাইনাল যে মার্কশিটটা, তাতে আবার সেটাতে শুধু রিভিউ সাবজেক্টগুলোরই নম্বর দেওয়া আছে, আগেরগুলোর নম্বর দেওয়া নেই। সেখানে আমরা প্রথম থেকেই ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছি ক্যান্ডিডেট যেন প্রথমটা এবং দ্বিতীয়টা দুটো মার্কশিটই পিডিএফ করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে পেলে আপলোড করে দেয়, এবং সেক্ষেত্রে আমাদের তারপর আর কোনো অসুবিধা থাকবে না, আমরা দুটোই দেখে দেবো। কারণ আমাদের তো তার সব সাবজেক্টগুলোর মার্কস একসঙ্গে দেখতে হবে, সুতরাং দুটো না পেলে আমরা করতে পারছি না, যেখানে একটা তুললে কাজটা অসম্পূর্ণ থেকে যায়। রিভিউর ক্ষেত্রে এবং ফার্দার এই ধরনের কোনো দুটো মার্কশিটই আপলোড করতে হবে। স্যার আপনার কাছে আসবো যে হ্যাঁ স্যার কিছু এখানে একটা কথা বলতে চাইছিলাম, আমাদের কাউন্সেলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তো অলরেডি চলছে, সুতরাং বহু ক্যান্ডিডেট এই যে আলোচনাগুলো আমরা করছি এই ভুলগুলো কিন্তু বহু ক্যান্ডিডেট করে ফেলেছে, এবং সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু যখনই দেখা যায় তার ডকুমেন্টে কোনো ভ্রান্তি বা কোনো অসুবিধা আছে, তখন আমাদের সিস্টেম থেকে অটোমেটিক্যালি ক্যান্ডিডেটের কাছে কিন্তু তার মোবাইল ফোনে একটা SMS চলে যায়। আমরা যেটা খেয়াল করেছি, বহু ক্যান্ডিডেট সেই SMS-টা নিয়ে সে কোনো কিছু করছে না। একটা হতে পারে সেই SMS-টা সে দেখছে না, দুই হতে পারে মোবাইল নাম্বারটা ক্যান্ডিডেট যেটা দিয়েছে সেটা হয়তো তার নিজের মোবাইল নাম্বার নয়। এটা কিন্তু ক্যান্ডিডেটের কাছে মারাত্মক। এখানে এক্ষেত্রে স্যার একটু মনে রাখতে হবে যে নাম্বারটা সে রেজিস্ট্রেশনের সময় দিচ্ছে, মোবাইল নাম্বারটা, তাকে কিন্তু মেসেজটা ফলো করতে হবে। মেসেজটা ফলো করতে হবে। এখানে আমি আরো একটা উপর্যুপরি কথা বলি, ক্যান্ডিডেটের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যখন গ্রাহ্য হবে, অ্যাকসেপ্টেড হবে, তখনই কিন্তু ক্যান্ডিডেটকে সিট অ্যালটমেন্ট করা হবে, তার আগে নয়। যার ফলে ক্যান্ডিডেট তার কোনো ডকুমেন্টের অগ্রাহ্যতা নিয়ে SMS বা মেসেজ পেয়েও যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু সে এই রাউন্ডে, প্রথম রাউন্ডে সিটের সুযোগটা সে হারালো। এইটা আমি সবাইকে জানাতে চাই। খুব ইম্পর্টেন্ট একটা দিক, সবাইকে কিন্তু এই বিষয়টাকে ভীষণভাবে মাথায় রাখতে হবে। ইতিমধ্যে আমাদের চলে এসেছেন আরো একজন বন্ধু, ফোনে চলে যাবো তার কাছে। হ্যালো, হ্যাঁ আমি কুচবিহার থেকে শুভদীপ পাল বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুভদীপ পাল বলছি। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে যে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে, আমার মোবাইলে কোনো রকম মানে মেসেজ আসেনি, কিন্তু আমার ডকুমেন্ট ভেরিফিকেশন লেটার চলে এসেছে, ঠিক আছে। তো সেখানে যে স্যার আমার ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন, রোদ্দশী হোতা, ওই স্যার আর কি আমার রিমার্কে শুধু দুটো ডট দিয়ে রেখেছেন। মানে আমি সেটা বুঝছি না যে আমার কি ডকুমেন্ট ঠিক হয়েছে কি হয়নি, এটা নিয়ে আমি একটু প্রবলেমে আছি। আমার বাকি বন্ধুরা যারা ছিল তাদের কিন্তু সেখানে রিমার্কে ওকে এসেছে, ঠিক আছে। সেই আমার একটা প্রবলেম, আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে সেটা। ঠিক আমি শুনতে থাকো। ওকে বদলে দুটো ডট। আমি এই উত্তরটা দিচ্ছি। এই দুটো ডট এসেছে SMS, মানে কোথাও টাইপিং এ কিছু ভুল হয়েছে। আপনি এক কাজ করুন, কালকে সকালবেলায় আমাদের অফিসে ফোন করুন, ফোন করলে আমরা জানিয়ে দেবো। একটা কথা বলে রাখি,
আমরা এসএমএস পাঠাই বা সিস্টেম এসএমএস অটোমেটিক্যালি পাঠায় যখন কোনো ডিসক্রিপেন্সি থাকে। যদি আপনি এরকম কোনো এসএমএস না পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার কোনো অসুবিধা নেই। তবে আপনি বলছেন দুটো ডট পেয়েছেন, সেখানে কাল অতি অবশ্যই একবার ওয়ার্কিং আওয়ার্সে বেলা 10টার পরে ফোন করবেন আপনার রোল নাম্বার দিয়ে, আমরা দেখে নেব কোথাও কোনো অসুবিধা আছে কিনা। স্যার, চয়েস সিলেকশন একজন ক্যান্ডিডেট কতগুলো করতে পারবে? আমাকে জিজ্ঞেস হ্যাঁ, করছেন? হ্যাঁ, চয়েস সিলেকশন এখানে বলি, এবছর আমাদের 116টা কলেজের এতগুলো ডিপার্টমেন্ট মিলে টোটালি বোধহয় 786টা চয়েস আছে, এরকম প্রায় 800 কাছাকাছি। এবং ক্যান্ডিডেটের যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছে বা যে নম্বর পেয়েছে তার উপরে ডিপেন্ড করে ম্যাক্সিমাম এতগুলো চয়েস সে পেতে পারে, এবং ক্যান্ডিডেট ম্যাক্সিমাম অতগুলো চয়েসই সিলেক্ট করতে পারে। চয়েস সিলেক্ট করার ঊর্ধ্বতম কোনো সীমা নেই, যতগুলো চয়েস সে করতে পারে। আমাদের উপদেশ বা পরামর্শ সমস্ত ক্যান্ডিডেটরা যেন যত বেশি সম্ভব চয়েস সিলেক্ট করে। এবার কেন, এই প্রশ্নটা খুব জরুরি। এটা হচ্ছে কোনো ক্যান্ডিডেট মনে করুন সে খুব কনফিডেন্ট, সে ভাবলো এই 10টা চয়েসের মধ্যে আমি পেয়ে যাবো। এবার মনে রাখতে হবে কোনো কারণে এখানে তো ক্যান্ডিডেটের চয়েসের উপরে ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ওই ক্যান্ডিডেটের আগে আরো কত ক্যান্ডিডেট রয়েছে এবং তারা কি চয়েস দিয়েছে। সুতরাং কোনো কারণে যদি ক্যান্ডিডেট এখানে না পায় ওই 10টা চয়েসের মধ্যে, তাহলে কিন্তু সে ফার্স্ট রাউন্ডটা মিস করলো। কিন্তু সে যদি 10-এর জায়গায় 50টা চয়েস দিত তাহলে কি হতো, কোনো না কোনো একটা সিট সে পেতই, তার সম্ভাবনা 99.99% পেতই। এবং সেখানে ক্যান্ডিডেটের কাছে একটা আপগ্রেডেশনের সুযোগ আছে, সেটা সব ক্যান্ডিডেটরাই জানেন আশা করি। ক্যান্ডিডেট যে চয়েসটা অ্যালটমেন্ট পেল হয়তো তার সেটা খুব একটা পছন্দের নয়, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওই অ্যাকসেপ্ট করার সময়ই সে লগ ইন তার পোর্টালে বলতে পারে আই ওয়ান্ট আপগ্রেডেশন ইয়েস। তার মানে ক্যান্ডিডেটের হাতে একটা সিট রইল এবং পরবর্তী রাউন্ডে দেখা যাবে সে তার আরো বেশি পছন্দের সিট যদি তার কম্পিটিশনের মধ্যে সে পায় পেয়ে যাবে। কম সংখ্যক চয়েস দিলে হচ্ছে কি সে ফার্স্ট রাউন্ড থেকেই বেরিয়ে যাচ্ছে, কিছুই পাচ্ছে না। এই জন্য আমরা বলি অন্তত গোটা 20-25 চয়েস প্রত্যেকটা ক্যান্ডিডেটের দেওয়া উচিত এবং ঊর্ধ্বতম কোনো সীমা নেই, যতগুলো সে দিতে পারে দিক। মানে যারা আজকে শুনছেন বা শুনছো তারা কিন্তু ক্লিয়ার হয়ে নাও পুরো বিষয়টা। স্যার, চয়েস লকিং এই জিনিসটা যদি আপনি বলেন সবাই। হ্যাঁ, চয়েস লকিং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই হয়তো এই ব্যাপারটা ঠিকভাবে জেনেছে কিনা সন্দেহ। সুতরাং আমাদের তরফ থেকে জয়নিন্দ্র বোর্ডের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে কাউন্সেলিং যখন সে অ্যাটেন্ড করছে তখন ইনফরমেশন বুলেটিন যেটা আছে সেটা এবং কাউন্সেলিং যে নোটিফিকেশন যেটা 7th অগাস্ট বার হয়েছে, এই দুটো যেন একটু ভালো করে পড়ে দেয়। তার সঙ্গে আমাদের দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেটস। এই যে কাউন্সেলিং মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেপস কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে ইত্যাদি ইত্যাদি সেটা পুরো দেওয়া আছে। তো চয়েস লকিং খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের বলা আছে যে 25 তারিখ অবধি ছেলেরা তাদের রেজিস্ট্রেশন করতে পারে, আগামীকাল পর্যন্ত। আগামীকাল। এবার আগামীকাল অবধি যারা রেজিস্ট্রেশন করলো বা আমাদের রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়েছে 12ই আগস্ট, তো 12ই আগস্ট থেকে রেজিস্ট্রেশন করে তারা চয়েস ফিলিং অবধি করে রেখেছে, বাট চয়েস লকিং করার আমরা প্রভিশনটা দিইনি এখন। কালকে থেকে শুরু হয়েছে। কেন দেওয়া হয়নি না, হয়তো আজকে সে চয়েস ফিলিং করলো, কালকে মনে হতে পারে আমার বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি আবার একটু পর্যায় ক্রমটাকে চেঞ্জ করি, বা সে হয়তো আরো কারোর সঙ্গে মানে তার দাদা বলুন বা তার শিক্ষক আলোচনা করে তার মনে হয়েছে যে হ্যাঁ এইটা বোধহয় একটু পরিবর্তন করা দরকার, তো সেই চয়েস ফিলিং করে সে রেখে দিয়েছে। তো জয়নিন্দ্র বোর্ডের ওয়েবসাইটে ওটা বলাই আছে যে চয়েস লকিং এর প্রভিশনটা আমরা ওপেন করব 25 তারিখ থেকে 28 তারিখ, মানে কাল থেকে ওপেন হচ্ছে। কাল থেকে ওপেন, কাল থেকে 28 তারিখ। 28 তারিখের মধ্যে তাকে চয়েস লকিং করতে হবে। তো কোনো ক্যান্ডিডেট যদি চয়েস লকিং না করে থাকে তাহলে সে কিন্তু চরম খেসারত তাকে দিতে হবে। কারণ
কম্পিউটার তখন ধরে নেবে যে চয়েস লকিংটা কনফার্ম না করলে সে ক্যাজুয়ালি ব্যাপারটা করেছে। তাহলে প্রথম দফা বা প্রথম রাউন্ডের যে রেজাল্ট যখন ডিক্লেয়ার হবে তখন তার কোনো রকম রেজাল্ট রিফ্লেকশন হবে না। সে তখন কি করবে, তার মানে কি সে একদম কাউন্সিলিং থেকে বেরিয়ে গেল তা ঠিক না, তবে প্রথম দফার যে সুযোগ সেখান থেকে সে বঞ্চিত হলো, কিন্তু সেকেন্ড রাউন্ড বা দ্বিতীয় দফার যখন কাউন্সিলিং অটোমেটিকলি সে সেখানে চলে আসবে, সেখানেও সে যেন এই ভুলটা না করে। তো চয়েস লকিংটা বাধ্যতামূলক। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা জয়েন্ট এন্ট্রান্সের এই কাউন্সিলিং এ অংশগ্রহণ করছে, যারা সমস্ত পর্ব শেষ করে এসেছে বা সম্পূর্ণ হয়ে গেছে, যেহেতু 25 তারিখ মানে কাল থেকে 28 তারিখের মধ্যে যেন চয়েস লকিংটা একদম। আজকে যারা অনুষ্ঠান শুনছো বা শুনছেন তারা কিন্তু একদম মাথায় রাখবেন যে কাল থেকে মানে আগামীকাল থেকে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু চয়েস লকিং করতেই হবে। স্যার, ছাত্ররা কি করে জানবে যে তারা সিট পেয়েছে কলেজে? হ্যাঁ, এটাও বলি, আমাদের বর্তমান শিডিউল অনুযায়ী 31 তারিখ এই দিনের মধ্যে কোনো একটা সময় ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট ডিক্লেয়ার হবে। অ্যালটমেন্ট রেজাল্ট ডিক্লেয়ার হলেই কিছুক্ষণের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে একটা SMS চলে যাবে যে অ্যালটমেন্ট রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, আপনারা লগ ইন করে দেখে নিন আপনার অ্যালটমেন্ট কি হয়েছে কিনা, কোন কলেজে হয়েছে, কোন ডিপার্টমেন্টে হয়েছে ইত্যাদি। এবং 31 তারিখ ডেটটা তো আপনাদের জানাই আছে। 31 তারিখ একটু বেলার দিকে আপনারা লগ ইন করে দেখে নেবেন, আর যে মুহূর্তে রেজাল্টটা ডিক্লেয়ার হবে তার কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকের কাছে SMS চলে যাবে, অবশ্যই দেখে নেবেন। কারণ ওইটা আমরা খুব জোর দিচ্ছি এই জন্যে যে আপনি কিন্তু অ্যালটমেন্ট যদি হয়ে যায় তাহলে সেই সিটটা অ্যাকসেপ্ট করা, তার জন্য প্রয়োজনীয় ফিস জমা দেওয়া ইত্যাদির কিন্তু আপনি একটা নির্ধারিত সীমিত সংখ্যক দিনই পাবেন। মানে তার জন্য বেশি দিন বসে থাকা যাবে না, আপনাকে অ্যাকশনটা সঙ্গে সঙ্গে নিতে হবে। আমরা এই আলোচনায় ফিরবো। এখানে আর একটা প্রশ্ন একটুখানি ছুঁয়ে দিয়ে যাই, সেটা হচ্ছে যে যারা সিট পেলেন না তারা কি করবেন। আসবো বিরতির পর, ফিরে এসে আপনাদের সকলকে সাথে নিয়ে কি হতে চাই অনুষ্ঠানে। আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, ইতিমধ্যে চলে এসেছেন আমাদের একজন বন্ধু। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কাউন্সিলিং চলছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে জানানো হচ্ছে। বোর্ডের দুজন ব্যক্তিত্ব রয়েছেন আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে। চলে যাব ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি নমস্কার, আমি অমিতাভ প্রামাণিক বলছি কাটোয়া থেকে। বলুন। বলছি আমি WBGর মানে সব ফর্ম মানে ই কাউন্সিলিং এর জন্য সব ডকুমেন্টস ফিল আপ করছি, শুধু ডোমিসাইল সার্টিফিকেটটা আমার আপলোড করা হচ্ছে না, কারণ আমি এটা জোগাড় করতে পারিনি পৌরসভা থেকে। তাহলে আমি যদি জোগাড় না করতে হয় তাহলে আমি এটা কি করব? আমাদের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু এইটা নিয়ে আলোচনা হয়ে গেছে। তবু স্যার ছোট্ট করে ছোট্ট করে একটু বলি। আপনি আমাদের ওয়েবসাইটে দেখুন, ডোমিসাইল নিয়ে একটা নোটিশ আছে, সেই নোটিশের সঙ্গে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা ডাউনলোড করে ফরম্যাটটা প্রিন্ট করে আপনি তার মধ্যে নিজের নাম ইত্যাদি লিখে সই করে আপনি ডোমিসাইল সার্টিফিকেটের বদলে ওই ফরম্যাটটাকে আপলোড করুন। ডক্টর কর আপনার কাছে আসবো যে ধরুন রেজাল্ট পেরিয়েছে, কলেজের নাম পেরিয়ে আছে, কিন্তু যাদের নাম বেরোয়নি তারা কি করবে? হ্যাঁ, প্রথম রাউন্ডে বা প্রথম দফায় অনেকেই হয়তো নাম নাও বার হতে পারে। তার মানে এই নয় যে সে আমাদের সিস্টেম থেকে ছিটকে গেল। তার যে সেকেন্ড যে দফা বা আমাদের বেশ কয়েকটি দফা হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি, মানে কাউন্সিলিং এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় অ্যাটলিস্ট 3টে দফা আমাদের কাউন্সিলিং হবে। প্রথম দফায় যদি কোনো ক্যান্ডিডেট, তার আগে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বলিয়েছেন যে অধিক সংখ্যক মানে চয়েস দেওয়ার জন্য, তাতে কি হয় তার যে কোনো একটা স্ট্রিম পাওয়ার সম্ভাবনা থাকে। যদি না পেয়ে থাকে তাহলে আশা করি তার এই 3 দফার মধ্যে যে কোনো একটি দফা সে অবশ্যই পাবে। আচ্ছা, মানে চিন্তার কোনো কারণ স্যার সিট পেয়ে গেল, সে তাহলে অ্যাকসেপ্টেন্স ফিজ, সেটা অ্যাকসেপ্টেন্স ফিসটা হচ্ছে যদি তার অ্যালটমেন্ট কোনো সরকারি কলেজে হয় বা TFW ক্যাটাগরিতে হয় তাহলে ফিসটা হচ্ছে 5,000 টাকা। এছাড়া যদি কোনো প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয় তাহলে তার ফিস হচ্ছে 40,000 টাকা।
এই ফিসটা সবসময় আমাদের যা নিয়ম দিতে হবে থ্রু নেট, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এ, কোনো ক্যাশ ট্রানজাকশনে কোনো সুবিধা নেই। হুম হুম। ধরুন এটার ক্ষেত্রে কোনো একটা কিছু হলো, কেউ কোনো একজন ক্যান্ডিডেট এটা উইথড্র করতে চাইছেন, সেক্ষেত্রে কি কোনো নিয়ম আছে? উইথড্রয়ের নিয়ম হচ্ছে সারা ভারতবর্ষের একই নিয়ম, যে যে কোনো ক্যান্ডিডেট যে কোনো সময় তার কাউন্সেলিং থেকে সে উইথড্র করতে পারে, মানে সে বলছে আমি আর এখানে ভর্তি হতে চাই না, সে হয়তো অন্য কোনো ভালো কলেজে বা যে কারণেই হোক সে উইথড্র করতে পারে। সেখানে সবাই জানেন, তবু জানি নাকি আমাদের তার জন্য বিধিসম্মত নিয়ম কানুন লাগু আছে। সেই অনুযায়ী ক্যান্ডিডেট যদি টাকা দিয়ে থাকে, সেই টাকা পুরো অংশ অথবা একটা অংশ তার কাছে ফেরতযোগ্য, এবং সেই টাকাটা সে আবার ব্যাংকের থ্রুতেই আমাদের থেকে ফেরত পাবে। কিন্তু এই সমস্ত কাউন্সেলিং প্রসেসটা শেষ হওয়ার পরে, মানে আজকের এবছর দাঁড়িয়ে মনে হচ্ছে সেটা হয়তো নভেম্বর গড়িয়ে যেতে পারে, মানে এবছরের একবারে শেষের শেষের দিকে সে টাকাটা। স্টুডেন্টরা কি করে জানবে যে কোন কলেজে কত সিট রয়েছে? হ্যাঁ, এই ব্যাপারে আমাদের যে সিট ম্যাট্রিক্স, মানে সমস্ত 116খানা যে শিক্ষা প্রতিষ্ঠানের কোন কলেজে কোন কোন স্ট্রিম পড়ানো হয়, তার সিট সংখ্যা কত, রিজার্ভেশন কত, একটা ডিটেল সিট ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। তো সেখান থেকেই সে দেখলে বুঝে ফেলবে বা জানতে পারবে। এছাড়াও যখন চয়েস ফিলিং করতে যাবে সেখানেও তার রিফ্লেকশন আছে, হ্যাঁ, সেখান থেকেও সে দেখতে পারবে কোন কলেজে কটা সিট আছে বা কোন স্ট্রিমের কটা সিট ইত্যাদি। স্যার আপনি বললেন যে গভর্নমেন্ট কলেজ হলে 5,000 টাকা, কিন্তু প্রাইভেট কলেজ হলে 40,000 টাকা। এই ক্ষেত্রে একটা ইনকাম সার্টিফিকেট জমা দিতে হয়। তো ধরুন ইনকাম সার্টিফিকেটের বাইরে হয়তো কেউ জোগাড় করতে পারলো না, সেখানে ইনকাম সার্টিফিকেটটাও আবার বলি, এটা জমা যে দিতে হবে এটা কিন্তু অক্টোবর মাস থেকেই জানা ছিল। তবুও যদি কোনো ক্যান্ডিডেট, এই মনে করুন এখন ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন চলছে, যদি সে দেখে সে ইনকাম সার্টিফিকেট ব্যবস্থা করতে পারছেন না, তাহলে তার কাছে একটা অপশন আছে, যে অপশনটা আমরা দিয়েছি, সবাইকে জানিয়েছি। সে একটা সেলফ ডিক্লারেশন দিতে পারে সাদা কাগজে লিখে, যে যদিও আমি টিএফডব্লিউ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু কোনো কারণবশত আমি টিএফডব্লিউ ক্যাটাগরিটা সারেন্ডার করছি, আমি নন টিএফডব্লিউতে অ্যাডমিশন নিতে রাজি আছি। তাহলে তাকে নন টিএফডব্লিউ ক্যাটাগরিতে সিট থাকলে তাকে দেওয়া হবে। আর একটা করতে পারে, সে ফার্স্ট রাউন্ডে যদি সার্টিফিকেট আপলোড আদৌ না করে ইচ্ছাকৃতভাবে, তাহলে ধরে নেব তাহলে সে ফার্স্ট রাউন্ডে তার কোনো অ্যালটমেন্ট হবে না। এর পরের রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে গিয়ে সে যদি আবার, তখন তার সুযোগ আছে ওই ডকুমেন্ট আপলোড করার। যদি ডকুমেন্ট আপলোড করে সে টিএফডব্লিউ ক্যাটাগরিতে সিট পাবে। আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন একজন বন্ধু, চলে যাবো তার কাছে। হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি, হ্যাঁ বহরমপুর থেকে বলছি, মোহাম্মদ আখের আলী। বলুন। হ্যাঁ বলছি যে ওবিসি যে সিট রিজার্ভেশন আছে, তো অনেক কলেজ দেখছি যে যদি ভর্তি না নেয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি করব? কারণ ওই একটা অ্যাক্ট আছে 2014 সালে, ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট একটা করা হয়েছে, সেটা কিন্তু অনেক কলেজ মানছে না, মানেনি। গত বছর যাদবপুর সেটা মেনেছিল, এবং সেই অনুসারে রিজার্ভেশন কোটাতে ভর্তি হয়েছিল অনেক ছেলে মেয়ে, কিন্তু অনেক কলেজ সেটা মানেনি। সেক্ষেত্রে কি করবো? ধন্যবাদ ফোন করার জন্য। স্যার কি বলবেন? আখের আলী বাবু, আপনাকে প্রথমেই বলি, আমাদের যে সিট ম্যাট্রিক্স সেখানে ভিভিডলি বলা আছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য কতগুলি করে সিট আছে। তবে বলি, এখানে সরকারি যে সমস্ত কলেজগুলি বা সরকার পোষিত যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানে তারা মানতে বাধ্য, তাদের কম্পালশন আছে। সেখানে ওবিসি এ বা ওবিসি বি বলুন বা পিডব্লিউ এসসি এসটি বা রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের তাদের নিতে হবে অ্যাজ পার রুল। কিন্তু যে সমস্ত বেসরকারি কলেজগুলি আছে তাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। তারা যদি মনে করে যে আমি নেব, তাহলে তারা নিতে পারে। সেখানে জোর করে তাদেরকে নিয়ে নেওয়ার সেরকম প্রভিশন নেই বা সেরকম কোনো আইন আমাদের হাতে নেই সরকারের। তো পশ্চিমবঙ্গ সরকারের যে আইন আছে তাতে যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত কলেজগুলি বা আছে সেক্ষেত্রে কিন্তু কম্পালসারি। তো এই ধরনের কোনো যদি কলেজ ভায়োলেট করে তার কোনো স্কোপ নেই, কারণ যেহেতু এখানে সিট ম্যাট্রিক্স আমরা বলেই দিচ্ছি এবং অ্যালটমেন্টটা ওই সিট ম্যাট্রিক্স অনুযায়ী আমরা করছি, সুতরাং তাদের রিফিউজ করার কোনো জায়গায় নেই।
স্যার এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিয়ে যে 2019 জুলাইয়ের যদি কেউ ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে কি সেটা গ্রহণযোগ্য? 2019 জুলাই অবশ্যই গ্রহণযোগ্য, এই নিয়ে কোনো রকম কনফিউশন নেই। বলে দিই আরেকটা, যেটা কনফিউশন হচ্ছে বা অনেকের ক্ষেত্রে হয়েছে, 2009 সাল আগে যে সমস্ত সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে এ বি এখানে ক্লাসিফাই করা নেই, একটা কমন ওবিসি সার্টিফিকেট হিসেবে দেওয়া হয়েছে। তো বেশ কিছু আমরা সার্টিফিকেট পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে ওবিসি সার্টিফিকেট, কিন্তু সে যখন ফর্ম ফিল আপ করেছিল সেখানে সে ডিমান্ড করেছিল হয়তো ওবিসি এ অথবা ওবিসি বি, কিন্তু যখন সার্টিফিকেটটা দিচ্ছে সেখানে শুধু ওবিসি। তো তাদেরকে আমাদের পরামর্শ, সেখানে আমরা তো বুঝতে পারছি না যে প্রকৃত ক্যান্ডিডেট কি, কারণ তারা র্যাঙ্ক বেরিয়েছে কিন্তু প্রকৃত জানা যাচ্ছে না, সার্টিফিকেট অনুযায়ী আমরা বুঝতে পারছি না। তাদের ক্ষেত্রে পরামর্শ, যে সার্টিফাইং অথরিটি ওই সার্টিফিকেটটা ইস্যু করেছিলেন সেই দপ্তরে গিয়ে সেখান থেকে খুব ডিস্ট্রিক্টলি লিখিয়ে নেওয়া যে সে ওই ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ওবিসি এ না বি। তারা কিন্তু স্বতঃপ্রণোদিত ভাবেই এটা করে দিচ্ছে তাদের সাবকাস্ট অনুযায়ী, সুতরাং এই নিয়ে কোনো সমস্যা হবে না। এবং যারা এই ধরনের ভুল করেছে তাদেরকে বলছি অতি সত্বর তারা এ অথবা বি এটাকে লিখিয়ে দিয়ে আবার আপলোড করুন, তাহলে তাদের কোনো সমস্যা হবে না। প্রফেসর মিত্র, আমরা অনেকটা সময় পেরিয়ে এলাম, একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি। আপনারা প্রতিনিয়ত এই কাউন্সিলিং বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং বোর্ডে রয়েছেন এবং প্রতিনিয়ত দেখছেন যে নানান রকম ছোটখাটো ভুল আসছে। আজকে হয়তো অনেকে আসতে পারলেন না ফোনে, বা আমরা, আপনি যদি একটুখানি বলে দেন, একটুখানি গাইড করে দেন যে কি কি ধরনের ভুল হচ্ছে যেগুলো আপনাদের ফেস করতে হচ্ছে, এবং সেখান থেকে তারা কিভাবে নিজেদেরকে ঠিক করে এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে আমি খুব চটপট দু তিনটে জেনারিক ভুল, মানে ক্রমাগত যে ভুলগুলো আমরা দেখেছি, যে বারবার পরামর্শ দেওয়া সত্ত্বেও ক্যান্ডিডেটরা ইলেজিবল জেরক্স কপি স্ক্যান করছে। ইলেজিবল মানে পড়া যাচ্ছে না, সেটা যখন কম্পিউটারে উঠছে আমরা দেখছি কিছুই পড়া যাচ্ছে না। আমরা চাই ক্যান্ডিডেটদের সাহায্য করতে, কিন্তু তার সার্টিফিকেট আমরা পড়তেই পারছি না। এই জন্য আমার কলিগ ডক্টর পাল প্রথমেই বলেছেন যে অরিজিনালটাকে স্ক্যান করতে, কালার স্ক্যান করতে। কেন? একটাই কারণ, যাতে কম্পিউটারে আমরা তার সার্টিফিকেটটা খুব ভালোভাবে পড়তে পারি। এটা একটা ভুল আমি প্রচুর দেখেছি। দ্বিতীয়ত দেখেছি অনেক ক্যান্ডিডেট, যেটা বললাম, যে তারা এই যে একটু আগে একজন ফোন করলেন যে তার ডোমিসাইল সার্টিফিকেট নেই, সে কি করবে। এই নোটিশটা কিন্তু আজকে প্রায় 10 দিন হলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যে ডোমিসাইল সার্টিফিকেটটা না থাকলে সে একটা সেলফ ডিক্লারেশন দিতে পারে। একজন বললেন যে SMS এ সে দুটো ডট দেখেছে, সে একটু কনফিউশনে আছে। আমরা কিন্তু বারবার সব জায়গাতে আমাদের বলা আছে যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করুন। ফোন করলে কিন্তু সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যেতেন। একজন বললেন যে আমার বন্ধু ডিসক্রিপেন্সি মেসেজ পেয়েছে, আমি পাইনি। তার বন্ধু ডিসক্রিপেন্সি মেসেজ পেয়েছে কারণ তার বন্ধুর ডকুমেন্টে ডিসক্রিপেন্সি আছে, যার ডকুমেন্টে ডিসক্রিপেন্সি নেই সে আর মেসেজ পাবে না। আর একটা আমি বলছি, যেটা একটু আগে আমরা খুব সতর্ক করে দিচ্ছি, যে কাল থেকে কিন্তু চয়েস লকিং শুরু। চয়েস লকিং না হলে কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হবে না। সুতরাং আপনারা চয়েস লকিং করুন। এবং যে প্রায় 2000-এর উপরে ক্যান্ডিডেট যা SMS পেয়েছেন কিন্তু সাড়া দিচ্ছেন না, আমি তাদের পরামর্শ করবো তারা সত্য সাড়া দিন, তা না হলে তারা কিন্তু এই ফার্স্ট রাউন্ডে হবে না, আর কোনো অ্যালটমেন্ট পাবে না। আর এই যে অনলাইন সিস্টেমটা চলছে, এর বাইরে গিয়ে কিন্তু ভর্তি হওয়ার কোনো সুযোগ আপাতত নেই। এটাই আমি সবাইকে জানাবো। মানে খুব ইম্পর্টেন্ট অনেকগুলো পয়েন্ট উঠে এলো। চয়েস যত বেশি দেওয়া যায় তত ভালো। কাল থেকে 28 তারিখ পর্যন্ত চয়েস লকিং এর সময়, সুতরাং এটাকে একেবারেই মিস করা যাবে না। স্যার, আপনার শেষ মুহূর্তের যদি কিছু টিপস থাকে খুব ছোট করে। অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে তারা আপলোড করতে ভয় পাচ্ছে, তো তারা নন রেসপন্সিভ হয়ে বসে আছে। তো ভয়ের কিছু নেই, কমন সার্ভিস সেন্টারে গেলে তাদের যথাযথ সাহায্য তারা পাবে। এবং তারা পার্টিসিপেট না করলে কাউন্সিলিং এ, তো তাদের যে অভিপ্রায় ছিল যে ইঞ্জিনিয়ার হবো, সেটা থেকে হয়তো সে মিস করবে।
যদি ফার্স্ট রাউন্ডে কোনো ক্যান্ডিডেটের কোনো সংকট বা কোনো ডকুমেন্ট পেতে দেরি হয় বা মনে হয়, তারা সেকেন্ড রাউন্ড থেকেও তারা পার্টিসিপেট করতে পারে। তবে আমার মনে হয় না, হ্যাঁ, তারা যদি একটু সচেষ্ট হয় তাহলে কি করতে পারে। আর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অনেকটাই মানে এই ব্যাপারে ছাত্রছাত্রীর সুবিধার জন্য অনেক রকম নতুন নতুন আমরা ছাত্রদের বলে দিচ্ছি যে তোমরা এইভাবে এসো এবং আপলোড করো, আমরা সেগুলোতে গ্রাহ্য করি। আর আজকে যারা অনুষ্ঠান শুনলেন তারা যদি তাদের কোনো রকম সমস্যা হয় তাদেরকে টোল ফ্রি দুটো নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করলে, এবং ওয়েবসাইট দুটো রয়েছে তাদেরকে বলে দিচ্ছি, সেইখানেও কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া, মিস করো না। টোল ফ্রি নাম্বার দুটো 180010238789 এবং আরো একটি নাম্বার 1800345005 আর একটা নাম্বার বলে দিচ্ছি 180034500050 আর ওয়েবসাইট wbjeeb.in wbjeeb.in এবং wbjeeb.nic.in। আজ এই পর্যন্তই। স্যার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর দিলীপ কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান, এবং ডক্টর দীপেন্দু কর, রেজিস্ট্রার। ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।